আসসালামু আলাইকুম। আপনাদের সবাইকে কৃতজ্ঞতা, ভালোবাসা, শ্রদ্ধা জানাচ্ছি ছাত্র যুব জনতার তথ্য বন্ধু দৈনিক পূর্বাভাসের পক্ষ থেকে। আজকে আপনাদেরকে একটা প্রামাণ্য চিত্র আমি দেখাবার চেষ্টা করব, সেই সাথে আপনাদের সাথে শেয়ার করব বাংলাদেশে স্বাধীনতার ৫৫ বছরে স্বাধীনতা বিরোধী যুদ্ধাপরাধী জামাত ইসলাম কিভাবে একের পর এক আমাদেরকে, বাংলাদেশকে, বাংলাদেশের মানুষদেরকে কষ্টে রাখবার ষড়যন্ত্র করেছে, তার তথ্য, উপাত্ত এবং সামগ্রিক চিত্র। চলুন দেখে আসি জামাত ইসলাম যুদ্ধাপরাধী হিসেবে, যুদ্ধাপরাধী সংগঠন হিসেবে কিভাবে আমাদের সাথে শত্রুতা তৈরি করেছে সেই ৭১ সাল থেকে। চলুন সেই চিত্রগুলো দেখে আসি। গোলাম আজম কি বলেছিলেন? গোলাম বাংলাদেশের মুক্তিযুদ্ধের প্রধান সেনাপতি কর্নেল আতাউল গনি ওসমানী ৭১ সালের ২৫শে সেপ্টেম্বর দখলদার পাকিস্তানি সেনাদের এদেশীয় দোসর রাজাকার বাহিনীকে মুক্তিযোদ্ধাদের কাছে আত্মসমর্পণ করার আহ্বান জানান। পরদিন ২৬শে সেপ্টেম্বর ওসমানীর বক্তব্যের জবাব দেয় বাঙালি নিধনে উন্মত্ত পাকিস্তানি সেনাদের আরেক দালাল সংগঠন জামাতে ইসলামী। জামাতে ইসলামী পাকিস্তানের একটি সাম্প্রদায়িক মৌলবাদী রাজনৈতিক দল। দলটির এদেশীয় শাখার প্রধান গোলাম আজম ৭১-এর এদিন যে কোনো মূল্যে বঙ্গবন্ধুর স্বাধীনতা ঘোষণা করা বাংলাদেশকে নস্যাৎ করে অখণ্ড পাকিস্তান রক্ষার অঙ্গীকার ব্যক্ত করেন। ১৯৭১ সালের ২৬শে সেপ্টেম্বর ঢাকায় এক জনসমাবেশ করে জামাতে ইসলামী। সেখানে দেয়া বক্তৃতায় বাংলাদেশ ও বাঙালি বিরোধী গোলাম আজম মুক্তিযোদ্ধাদেরকে দুষ্কৃতিকারী ও পাকিস্তানের দুশ্মন বলে উল্লেখ করেন। বলেন, যে উদ্দেশ্য নিয়ে জামাত রাজাকার বাহিনীতে লোক পাঠিয়েছে, শান্তি কমিটিতে যোগ দিয়েছে, সেই একই উদ্দেশ্যে মন্ত্রিসভায় লোক পাঠিয়েছে। পাকিস্তানের সামরিক বাহিনী পূর্ণ নিয়ন্ত্রণ আসার পরও যে কয়েক হাজার লোক দুষ্কৃতিকারীদের হাতে শহীদ হয়েছেন, তাদের অধিকাংশই জামাতের কর্মী। তারা শাহাদাত বরণ করে পাকিস্তানের দুশ্মনদের বুঝিয়ে দিয়েছে যে তারা মরতে রাজি, তবুও পাকিস্তানকে ভেঙে টুকরো টুকরো করতে রাজি নয়। গোলাম আজম বলেছিলেন, বাংলাদেশ আমরা চাইনি, বাংলাদেশের সার্বভৌমত্ব আমরা চাইনি, আমরা পাকিস্তানের পক্ষে ছিলাম। গোলাম আজমের নিজের স্বীকারোক্তি যে তিনি বাংলাদেশকে সত্যিকার অর্থেই ধারণই করেননি, অথচ এই গোলাম আজম বিভিন্ন সময়ে নিজেকে বাংলাদেশের স্বাধীনতা, স্বাধিকার, সার্বভৌমত্বের যিনি অন্যতম রূপকার সেই বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সমমর্যাদায় নিজেকে আসীন করতে চেয়েছেন। আজ স্বাধীনতার ৫৫ বছর পর যুদ্ধাপরাধী চক্রকে স্বনির্ভর করে দিয়ে, ফিরতে সুযোগ করে দিয়ে তাদেরকে সংসদে যাওয়ার ব্যবস্থা করেছে কারা? এই যুদ্ধাপরাধীদের সমর্থক গোষ্ঠী, স্বাধীনতা বিরোধীদের সমর্থক গোষ্ঠী, যুদ্ধাপরাধী এবং নিজেদেরকে যারা রাজাকার বলেছিল সেই রাজাকার চক্র, রাজাকার চক্রের সদস্য, সমর্থক গোষ্ঠী এই নাহিদ, হাসনাত, সার্জিস, আক্তার, মুজাহিদ এবং তাদের সাথে মিলেমিশে থাকা দেশবিরোধী চক্র, তাদেরকে বিভিন্নভাবে পৃষ্ঠপোষকতা দিয়েছে যারা, তাদের মধ্যে অন্যতম পিনাকি ভট্টাচার্য, ইলিয়াস এবং তাদের সাঙ্গপাঙ্গরা। বাংলাদেশকে যারা ধারণই করেনি, তারা বিভিন্ন সময় বিভিন্ন আন্দোলনের মধ্য দিয়ে প্রমাণ করতে চেয়েছে বাংলাদেশের স্বাধীনতা ভুল ছিল, বাংলাদেশের স্বাধিকার ভুল ছিল, বাংলাদেশের সার্বভৌমত্ব ভুল ছিল, ভারত বাংলাদেশের শত্রু, বাংলাদেশকে ভারত চুষে খেয়েছে, বাংলাদেশের সাথে ভারতের সম্পর্ক শুধুমাত্র ধ্বংস করবার প্রক্রিয়া। আক্ষরিক অর্থে কি দাঁড়িয়েছে দেখুন। ৭১-এ যদি ভারত বাংলাদেশকে সহযোগিতা না করত, তাহলে পাকিস্তান প্রায় ৩০ লক্ষ মানুষকে হত্যা করেছে। পাক বাহিনী, এই যুদ্ধাপরাধী চক্র ২ লক্ষ মা বোনের সম্ভ্রম নিয়েছে। এই সংখ্যাটা দ্বিগুণের অধিক হয়ে যেত। এ কারণেই তাদের ভিতরে যে আক্ষেপ, সেই আক্ষেপ থেকে তারা বিভিন্ন সময় বিভিন্ন ধরনের ষড়যন্ত্রের দানা তৈরি করেছেন, দানা বাঁধিয়েছেন। আপনারা জানেন, ঢাকা বিশ্ববিদ্যালয় সহ বাংলাদেশের কোনো বিশ্ববিদ্যালয়ে এই ছাত্র শিবির নামক দেশবিরোধী চক্র, স্বাধীনতা বিরোধী চক্রের সদস্যরা, সমর্থক গোষ্ঠী কখনোই নিজেদেরকে আত্মপ্রকাশ করবার সুযোগই তৈরি করতে পারেনি। কিন্তু আমরা দেখলাম ৫ই আগস্টের পরে
ঢাকা বিশ্ববিদ্যালয়ের মতো একটা প্রগতিশীল, স্বাধীনতা, সার্বভৌমত্ব, ধর্ম, মানবতা, সুশিক্ষা, সভ্যতার প্রতিষ্ঠানকে ধ্বংস করে দিয়ে সেই প্রতিষ্ঠানে ভিপি হিসেবে আবির্ভূত হয়েছে দেশ বিরোধী চক্রের সমর্থক গোষ্ঠীর সদস্য সাদিক কায়েম। এজিএস হয়েছে ফরহাদের মতো কুলাঙ্গার। সেখানে কে এই ক্রিয়নকটা নেড়েছে? আপনারা যদি গভীরভাবে খেয়াল করেন দেখবেন তৎকালীন ভিসি নিয়াজ খান তিনি সরাসরি ছাত্রসংঘ করতেন, তিনি সরাসরি বাংলাদেশের বিরোধিতা করেছেন, সরাসরি বাংলাদেশের মানবতার বিরোধিতা করেছেন। সেই নিয়াজ খানকে যেই ব্যক্তি নিয়োগপ্রাপ্ত করেছে, সেই আসিফ নজরুল এবং পিনাকি ভট্টাচার্য, ইলিয়াসরা মিলে এই নির্বাচনটায় সাদিক কায়েমের মতো একজন প্রতারককে ভিপি ঘোষণা করিয়েছে। আক্ষরিক অর্থে শিক্ষার্থীদের কি কোনো রকমের রায় ছিল? শিক্ষার্থী কি সত্যিকার অর্থে সাদিক কায়েমকে চেয়েছিল? চাইলে কেন মোনামি ম্যামের এত রকচটা দৃশ্য আমরা সেই নির্বাচনের দিন দেখেছিলাম? কারণ সাদিক কায়েমকে ভিপি করবার, ফরহাদকে জিএস করবার একটা এজেন্ডা বাস্তবায়নে সবাই মিলে সম্মিলিতভাবে এরা কিন্তু পথ হেঁটেছে। তার প্রমাণ দেখেন, ডাস্টবিন শফিক হিসেবে আপনারা যে শফিককে চিনেন, সেই শফিক কি করেছে এই সাদিক কায়েমের সাথে? সাদিক কায়েমকে পৃষ্ঠপোষকতা দিয়েছে। নির্বাচনের আগের দিনও তাকে নিয়ে তারা ক্যাম্পেইন করেছে। এই যে প্রভাবিত করা, কারচুপি করা, নীলক্ষেতের নির্বাচন বাস্তবায়ন করা, এর মধ্য দিয়ে আমাদের শিক্ষা ব্যবস্থা, শিক্ষা প্রতিষ্ঠানগুলোকে হুমকির মুখে রেখে তারা মূলত তাদের যুদ্ধাপরাধী চিন্তার যে বাস্তবায়ন সেটি তারা করেছে। তার প্রমাণ দেখুন কিভাবে তারা এই কাজগুলো করেছে। প্রতিটা কাজ দেশের বিরুদ্ধে, সমাজের বিরুদ্ধে, রাষ্ট্রের বিরুদ্ধে, ধর্মের বিরুদ্ধে, মানবতার বিরুদ্ধে তারা কিন্তু নিয়ে গেছে। এখন বলতে পারেন আপনারা এই কথাগুলো আগে কেন বলেননি? আমি বরাবর বলেছি, আমি একজন সংবাদ যোদ্ধা হিসেবে, একজন রাজনৈতিক কর্মী হিসেবে আমার দায়িত্বের জায়গা থেকে আমি সব সময় পরিচ্ছন্ন থেকেছি এবং প্রমাণ রেখেছি যে আমরা অন্যায়, অপরাধ, দুর্নীতিকে কোনোভাবেই আশ্রয় প্রশ্রয় দেই না, দেওয়ার পক্ষে আমরা কাজও করি না। আমরা 2012 সালের 30 ডিসেম্বর থেকে নতুন ধারা বাংলাদেশ এনডিবি নামক একটা রাজনৈতিক প্ল্যাটফর্মের মাধ্যমে মানুষকে সচেতন করবার চেষ্টা করেছি অপরাধ, দুর্নীতির বিরুদ্ধে, খুন, গুম, মন্দ কাজের বিরুদ্ধে এবং তাদের যে সাংবিধানিক রাইটস আছে সেগুলো নিয়ে কথা বলবার জন্য, সেগুলো আদায় করবার জন্য। কিন্তু আমরা কি দেখলাম? স্বাধীনতা, স্বাধিকার, সার্বভৌমত্বকে জলাঞ্জলি দিয়ে এই যুদ্ধাপরাধী চক্রকে যারা সমর্থন করেছে 5ই আগস্ট পূর্ববর্তী সময়ে, তারাই পরবর্তী সময়ে এসে বলেছে নাকে খত দিয়ে যে আমরা ভুল করেছি। সেই ভুলের খেসারত দিতে হচ্ছে আপনাকে, আমাকে, আমাদেরকে। সংসদে চলে গেছে ইতিমধ্যেই 74 জন স্বাধীনতা বিরোধী, ধর্ম বিরোধী, মানবতা বিরোধী, সংস্কৃতি বিরোধী, সভ্যতা বিরোধী চক্রের সদস্যরা, যে কারণে তারা কিন্তু প্রতিনিয়ত আমার চলচ্চিত্রের বিরুদ্ধে, আমার সঙ্গীতের বিরুদ্ধে, আমার প্রগতিশীল কর্মকাণ্ডের বিরুদ্ধে, আমার দেশের বিরুদ্ধে, আমার ধর্মের বিরুদ্ধে, আমার মানবতার বিরুদ্ধে তারা কার্যক্রম চালিয়ে যাচ্ছে। আজকে আমরা দেখছি একের পর এক ধর্ষণের ঘটনা ঘটছে। প্রতিদিন প্রায় গড়ে 17টি ঘটনা ঘটে ধর্ষণের, নিপীড়নের ঘটনা ঘটে শতাধিকের উপরে। এর মধ্য থেকে একটা মাত্র ঘটনা রামিসা, যেটি আলোচিত হয়েছে, সেই আলোচিত ঘটনার রেশ ধরে বর্তমান প্রধানমন্ত্রী তারেক রহমান রামিসার বাসায় গিয়ে বলেছে 1 মাসের মধ্যে আমরা এটার শাস্তির ব্যবস্থা করব। এই যে 1 মাসের মধ্যে একটা হত্যাকাণ্ড, একটা ধর্ষণের শাস্তি তিনি কার্যকর করেন, বাকিগুলোর কি হবে? বাকিগুলো কেন তিনি করতে পারবেন না? কারণ আইনের সংস্কৃতি বাস্তবায়নে যেই প্রক্রিয়ায় যেতে হয় সেই প্রক্রিয়ায় যাওয়ার কোন রকমের স্বাবলম্বিতা এই সরকারের নেই। এবং এই সরকারকে একরকমের জিম্মি করে জামাত, এনসিপি, যুদ্ধাপরাধী চক্র বিভিন্ন ধরনের কার্যক্রম চালিয়ে যাচ্ছে। আমার শিক্ষার বিরুদ্ধে তারা অবস্থান নিচ্ছে, আমার ধর্মের বিরুদ্ধে তারা অবস্থান নিচ্ছে, আমার সংস্কৃতির বিরুদ্ধে তারা অবস্থান নিচ্ছে, আমার সভ্যতাকে তারা ধ্বংস করে দিচ্ছে। ইভেন সাউয়া মাউয়া ছিঁড়ে ফেল এই টাইপের স্লোগান দিয়ে আসা স্বাধীনতা বিরোধী, যুদ্ধাপরাধী, ধর্মবিরোধী, মানবতা বিরোধী একটি কুলাঙ্গার, যার
স্লোগানের মধ্য দিয়ে প্রমাণ হয় তিনি ধর্মের বিরুদ্ধে, তিনি মানবতার বিরুদ্ধে, তিনি সভ্যতার বিরুদ্ধে, তার মাজার বা তার কবর বা তার সমাধি জাতীয় কবি কাজী নজরুল ইসলামের পাশে করা হয়েছে, কারণ তারা আমার ধর্মের বিরুদ্ধে, রাষ্ট্রের বিরুদ্ধে, সমাজের বিরুদ্ধে এখনো ও 71 থেকে এখনো লেগেই আছে। তার প্রমাণগুলো দেখেন, আপনারা আমার পেছনের ছবিগুলো দেখলে বুঝবেন, ভিডিওগুলো দেখলে বুঝবেন যে তারা প্রতিনিয়ত কিন্তু ধর্ম মানবতার বিরুদ্ধে অবস্থান নিয়েছে। এই যে ধর্ম মানবতার বিরুদ্ধে অবস্থান নিয়েছে, সে ধারা অব্যাহত তারা রাখতে চায়। এখন আপনারা আমাদের দায়িত্ব, আমরা কি এই বিষয়গুলোকে সহ্য করব নাকি ঘুরে দাঁড়াবো? দেখেন, বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনা, তার মন্ত্রিপরিষদে ভুল ত্রুটি, অন্যায়, বিচ্যুতি হয়েছে, এজন্য তাকে দেশ থেকে পালাতে যারা বাধ্য করেছে তারা নিশ্চয়ই আমাদের বন্ধু হতে পারে না। আমরা মনে করি শেখ হাসিনার শত্রু যে জনগণের শত্রু সে। আমরা মনে করি আমাদের শত্রু যে শেখ হাসিনার শত্রু সে। আওয়ামী লীগ করতে হবে না, মুক্তিযুদ্ধকে ধারণ করতে হবে। মুক্তিযুদ্ধকে ধারণ করুন, আওয়াজ তুলুন অন্যায়ের বিরুদ্ধে, এই দুর্নীতিবাজদের বিরুদ্ধে, এই নয়া ফ্যাসিস্টদের বিরুদ্ধে, যারা আমার দেশকে গিলে খেতে চায়। ইউনূসের মাধ্যমে, তারেক রহমানের মাধ্যমে, ডাক্তার শফিকের মাধ্যমে এদেরকে রুখে দিতে হলে আওয়াজ তুলতে হবে, ঐক্যবদ্ধ হতে হবে, কোনো বিকল্প নাই।